যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার দায়িত্ব তার ছিল রাজনৈতিক নেতা হিসেবে 1971-এ, সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান দেশপ্রেমিক মেজর জিয়া, এবং মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান রাখা হয়নি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার সম্বন্ধে প্রশ্ন উত্থাপিত হয় না, এবং এর কারণে সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এবং এই যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, অন্য প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনী সম্পর্কেও প্রশ্ন উত্থাপিত হয়েছে, এবং এটাও করেছে শেখ হাসিনা। তার কোটারির মাধ্যমে এই প্রশ্নটা সে উত্থাপন করিয়েছে, এবং এই প্রশ্ন উত্থাপনের মাধ্যমে সেনাবাহিনীর সাথে জনগণের একটি অনভিপ্রেত দূরত্ব তৈরি হয়েছে। 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই দূরত্বকে ব্যবহার করে হেজিমনিক ভারত এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা বাংলাদেশে বিশৃঙ্খলতা এবং সেনাবাহিনী সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে আমি আপনাদের এখন একটি ভারতীয় পত্রিকার একটি সাম্প্রতিক নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডিয়া টুডে 27 মার্চ 2025, বাংলাদেশ সম্পর্কে একটা আর্টিকেলের শিরোনামটা দেখুন, কত উস্কানিমূলক শিরোনাম। শিরোনাম হচ্ছে হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড। একটি ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে কিন্তু যেসব পত্রিকা না, ইন্ডিয়া টুডে ভারতীয় যে বর্তমান হিন্দুত্ববাদী সরকার, মোদী সরকারের ইংরেজি মাউথপিস হচ্ছে ইন্ডিয়া টুডে। সেই ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সম্পর্কে বলা হচ্ছে হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড। তার মানে ভারত পরীক্ষা করছে যে বাংলাদেশের আর্মি চিফের মাইন্ডে কি আছে। এবং সেই আর্টিকেলে আমি বলছি বাংলাদেশি একজন ব্যারিস্টার, আমি মনে করি সে একজন ভারতীয় এজেন্ট, ব্যারিস্টার তানিয়া আমির কি কমেন্ট করেছে দেখেন। The general can firmly back President Shahabuddin Chukwu to declare an emergency using Article 141. The President can dismiss the interim government and set up a new team to hold early and inclusive elections. তার মানে সরাসরি তানিয়া আমির বাংলাদেশের সেনা বিদ্রোহের জন্য উস্কানি দিচ্ছে। আমি আশা করেছিলাম এই গত 1 মাসের মধ্যে ব্যারিস্টার তানিয়া আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। দুর্ভাগ্যবশত এখনো আমরা সেরকম মামলা হতে দেখি নাই। আমি মনে করি বাংলাদেশের দ্য মোস্ট ডেঞ্জারাস নেইবার অ্যান্ড দ্য পটেনশিয়াল এনিমি, ইন্ডিয়ার একটা পত্রিকায় একজন যখন এই ধরনের সাক্ষাৎকার দেয়, সে আসলে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ করছে। আমি যতটুকু আইন জানি, আমার মতে তানিয়া আমির রাষ্ট্রদ্রোহ করেছেন। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক কি থাকতে হবে? জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। ইস্পাত কঠিন ঐক্য যখন আমরা বলি, তখন দূরত্ব কমাতে হবে, দূরত্ব শূন্যে নিয়ে আসতে হবে। দূরত্ব শূন্যে নিয়ে আসতে হলে আমাদের আজকের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের দিকে তাকাতে হবে যে রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী। ইট ইজ ইম্পারেটিভ, এটা আমাদের করতেই হবে। কিন্তু করতে হলে আমাদের একটি ইতিহাস বিশ্লেষণ প্রয়োজন। আমি একজন ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে আমি বিগত 55 বছরের ইতিহাস বিশ্লেষণের চেষ্টা করেছি আমার আজকের এই পেপারে, এবং এটা আমি দশকওয়ারি চেষ্টা করেছি। এভরি 10 ইয়ার্স ধরে আমি চেষ্টা করেছি। আমি জানি আমাদের সময় সীমিত, আমি চেষ্টা করব সীমিত সময়ের মধ্যে সংক্ষেপে আমার বক্তব্য তুলে ধরার জন্য। এই ইতিহাস বর্ণনা দরকার এই জন্যে যে ইতিহাস না জানলে আমরা বুঝতে পারবো না যে সংস্কারটা কিসের দরকার, কি সংস্কার করবো আমরা।
সংস্কার কি শুধু সেনাবাহিনীতে দরকার, নাকি রাষ্ট্র কাঠামোর মধ্যে সংস্কার দরকার? এটা বুঝবার জন্য আমাদের একটি ইতিহাস বিশ্লেষণ প্রয়োজন। আমি একদম একজন গবেষক হিসেবে নির্মোহভাবে আমার ইতিহাস বর্ণনার চেষ্টা করেছি। আমি খুব আনন্দিত যে আজকে সামরিক বাহিনীর সিনিয়র অফিসারগণ এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আজকে প্রধান অতিথি যিনি বাংলাদেশের প্রথম থেকে রাজনীতিতে সম্পৃক্ত আছেন। কাজেই তিনি শুনবেন যে আমি কিভাবে আমার ইতিহাস বর্ণনা করেছি ফ্রম দ্য পয়েন্ট অফ এ হিস্টোরিয়ান। এবং এখানে যদি কোনো ভুল ভ্রান্তি আমি করে থাকি, তাহলে আমি আশা করব যে আপনারা যারা সিনিয়র, যারা সম্পৃক্ত ছিলেন, তারা আমার ভুল ভ্রান্তিগুলো উইথ রেফারেন্স ধরিয়ে দেবেন, যাতে করে পরবর্তী কোনো আর্টিকেল কিংবা আমি যদি কোনো বই লিখি, তাহলে সেখানে আমি এই কারেকশনগুলো করে ফেলতে পারবো। তো আমার ইতিহাস বর্ণনাটা আমি একটু শুরু করি। আমি স্বাধীনতার পর থেকে শুরু করছি। আমার মতে, আবারও বলি, কোনো দলের প্রতি রাগ অনুরাগ ছাড়া কিন্তু আমার বর্ণনা আমি দিচ্ছি। আমার রাগও নাই, অনুরাগও নাই, জাস্ট আই এম অ্যান অ্যাকাডেমিশিয়ান, সেই হিসাবে আমি দিচ্ছি। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রথম যে ব্যক্তি রাজনীতি এনেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান। কেন বলছি? আমি আগেই বলেছি, যে হিস্টোরিয়ান আমি কথা বলবো আপনাদের সাথে, আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি। কারণ শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী সম্পর্কে একটা ট্রমায় ভুগতেন। ট্রমার কারণটা হলো, তিনি যখন পাকিস্তানি আমলে রাজনীতি করেছেন, সেই রাজনীতির লাস্ট 14 ইয়ার্স ফ্রম 1957 টু 1971 পাকিস্তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনা শাসনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এই জন্য সেনাবাহিনীর প্রতি শেখ মুজিবুর রহমানের একটা বিতৃষ্ণা ছিল, এবং তিনি সেটা প্রকাশ্যে বলেছেন। এটা কোনো অপ্রকাশ্য ঘটনা ছিল না। অ্যান্থনি মাসকারেনহাসের বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, অ্যান্থনি মাসকারেনহাস কে ছিলেন? শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন, সাংবাদিক। তিনি লিখছেন, শেখ মুজিব told me in February that he was against a powerful military force. I don't want to create another monster like the one we had in Pakistan. তার মানে তিনি বলছেন, আমি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। এই কথাটা গত 15 বছরে আপনারা ভুলে গেছেন, জনগণ তো ভুলেই গেছে, দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনীর কর্মকর্তারাও ভুলে গেছে যে শেখ মুজিবুর রহমান শক্তিশালী সেনাবাহিনী কোনোদিন চান নাই। এবং এটা তিনি বলেছেন ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি কোন ইয়ারে? 1972। তিনি ফিরে এসছেন জানুয়ারির 10 তারিখে। আর ফেব্রুয়ারিতে তিনি বলছেন, আমি শক্তিশালী সেনাবাহিনী চাই না। এবং না চেয়ে তিনি, এবং আর একটা মনস্তাত্ত্বিক কারণ ছিল শেখ মুজিবুর রহমানের, সেটা হলো যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার দায়িত্ব তার ছিল রাজনৈতিক নেতা হিসেবে 1971-এ, সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান দেশপ্রেমিক মেজর জিয়া। এবং মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। এবং তিনি যে রাজনীতিতে এনেছেন, শুধু এটা বলে ক্ষান্ত থাকেন নাই, তিনি কি করলেন? তিনি রক্ষী বাহিনীর সৃষ্টি করলেন। এবং রক্ষী বাহিনী সৃষ্টি করবার জন্য তিনি কাকে ডেকে আনলেন? জেনারেল ওয়ান ফ্রম ইন্ডিয়া। তিনি পার্সোনাল চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে জেনারেল ওয়ানকে পাঠানোর জন্য, যাতে রক্ষী বাহিনী তৈরি হয়। এবং রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যাল ডিফেন্স ফোর্স। কাজে শেখ মুজিব ডাইরেক্টলি সেনাবাহিনীতে পলিটিক্স আনলেন বাই এই রক্ষী বাহিনী প্রস্তুত করার মধ্যে দিয়ে, বিকজ রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যালি ইনডক্ট্রিনেটেড বাহিনী। কাজে এটাই প্রথম রাজনীতির মাধ্যমে তৈরি সেনা ডিফেন্স ফোর্স ছিল রক্ষী বাহিনী। এবং রক্ষী বাহিনী তিনি কখন করলেন? মার্চ মাসে করলেন, উইদিন আ মান্থ। এই কথা বলার 1 মাসের মধ্যে অ্যান্থনি মাসকারেনহাস। এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েছিলেন, আপনারা বইপত্র ঘেটে দেখবেন, 1 ফেব্রুয়ারি থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছিলেন তিনি রক্ষী বাহিনী। কাজেই তিনি দ্বিতীয়বার পলিটিক্স আনলেন সেনাবাহিনীর মধ্যে বাই ইনস্টলিং দিস রক্ষী বাহিনী। 3 নম্বর, তিনি বাকশাল গঠন করলেন 1975 সালে। বাকশাল গঠন করে তিনি বাধ্যতামূলক করলেন
যে সবগুলো সশস্ত্র বাহিনীর অধিনায়ককে বাকশালের মেম্বার হতে হবে। এর মাধ্যমে তিনি আরো পলিটিসাইজ করলেন সেনাবাহিনীকে। তার মানে সেনাবাহিনী পলিটিসাইজেশনের কথা যে আমরা বলছি, এটা শুরু করেছিল সেনাবাহিনী না, এটা শুরু করেছিলেন একজন রাজনীতিবিদ। এটা যেন আমরা ভুলে না যাই। তারপরে বাকশাল গঠনের পরে আমরা 1975 সালে কু অ্যান্ড কাউন্টার কু দেখলাম। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, এটা খুব প্রচার হয় আওয়ামী লীগের মিডিয়াতে, যে জিয়াউর রহমান প্রথম মার্শাল ল দিয়েছিলেন বাংলাদেশে। সম্পূর্ণ মিথ্যা কথা। জিয়াউর রহমান প্রথম মার্শাল ল দেন না। প্রথম মার্শাল ল দেওয়ার যিনি চেষ্টা করেছিলেন তার নাম ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। তিনি যে ব্যর্থ কু করেছিলেন, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডিক্লেয়ার করেছিলেন ফার্স্ট Khaled Musharraf. He was the first chief martial administrator. Khaled Musharraf for 3 days. এবং তারপরে তিনি পরাজিত হওয়ার পরে, তার কু ব্যর্থ হওয়ার পরে সায়েম হয়েছিলেন সেকেন্ড চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, and জিয়াউর রহমান was the third chief martial administrator বাংলাদেশের ইতিহাসে। এটাই আমাদের ইতিহাসের বইতে লেখা আছে। তিনি 3 নম্বরে মার্শাল ল দিয়েছিলেন এবং দেওয়ার পরে তিনি রাজনীতিতে আসেন। বিএনপির জন্ম হয়। বিএনপির জন্ম হওয়া নিয়ে অনেক বিতর্ক আছে। আওয়ামী লীগের যে মিডিয়া তারা বলতে পছন্দ করে যে বিএনপির ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে। এটা আওয়ামী মিডিয়ার বয়ান আজ পর্যন্ত চলছে। এটার কারণও কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগ ইনহেরেন্টলি তার যে সেনাবাহিনীর প্রতি যে একটি বিতৃষ্ণা, তারই বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপিকে বলা যে বিএনপি ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে। আমি যতদূর বইপত্র পড়াশোনা করে দেখেছি, তাতে আমি দেখেছি 3 জন সামরিক কর্মকর্তা বিএনপির তৈরিতে ভূমিকা রেখেছিলেন।